সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ যাচ্ছে বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন মাসুমুর রহমান খলিল, নির্বাহী সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাব, তবে যাবার আগে পত্রিকার শিরোনামগুলো একটু দেখে নিই। প্রথম আলো, তারা প্রকাশ্যে খুন করে প্রচারণা চালায়, দোয়া চায় ফেসবুকে। সরেজমিন খুলনা, নিম্ন আয়ের গ্রাহককে বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে না, সংশোধন করেছে বিআরসি। শেয়ার বাজারে নতুন নেতৃত্ব, আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ। আমার দেশ, মধ্যবিত্তের নাবিশ্বাস, বাড়তি খরচের চাপ। জ্বালানি খাতে দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের দায় ভোক্তার ঘাড়ে। বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পাচ্ছেন দুই শ্রেণীর গ্রাহক। বিএসএফ এর 10 দফা পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি। দৈনিক ইত্তেফাক, বন্ধ লোকসানি কারখানা ফের সচল করতে রোড শো করবে সরকার, প্রধানমন্ত্রী সভাপতিত্বের সিদ্ধান্ত। বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি, জীবনযাত্রা আরও কঠিন হবে সিবিডি। সমকাল, বহুমাত্রিক চাপে অর্থনীতি। অক্সিজেন স্বল্পত, প্রশাসনিক অবহেলায় 6 শিশুর মৃত্যু, 8 দিনের ঘটনা। নিম্ন আয়ের 65% গ্রাহক বিদ্যুৎ পাবে আগের দামে। যুগান্তর, ভেজাল খাদ্যের বিষে নীল মানবদেহে, ক্যান্সার, কিডনি, লিভার রোগের ঝুঁকি। বিশ্ব পরিবেশ দিবস আজ, দেশের ভূখণ্ডের 25% বনভূমি আজও কল্পনায়। মানব জমিন, রামিসা হত্যা মামলা 19 দিনের মাথায় রায়, দ্রুত বিচারের রেকর্ড। লাইফলাইন গ্রাহকদের বিদ্যুৎ বিল বাড়ছে না, 6 শিশু মৃত্যুর দায় 8 দিনের। কালের কণ্ঠ, সীমান্তে পুশিন উত্তেজনা, ঋণের দায় শোধে যাবে 1.25 লাখ কোটি টাকা। জ্বালানি বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে নতুন চাপে অর্থনীতি। কালবেলা, মাদক মামলার বিচারে তৎপর হচ্ছে সরকার। 11 দলীয় জোটে টানাপোড়েন, জোট ত্যাগ করছে খেলাফত আন্দোলন। বাংলাদেশ প্রতিদিন, খালি হচ্ছে মায়ের কোল, এখনো থামছে না হামের সংক্রমণ। বিদ্যুতে 75 ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার। দেশ রূপান্তর, প্রস্তাব যাচাই না করে বিদ্যুতের দাম বৃদ্ধি। চট্টগ্রাম শহরে পুকুর ও জলাশয় দখল, পার আছে পুকুর নেই। নয়া দিগন্ত, চূড়ান্ত যুদ্ধের মুখে জান্তা, রাখাইনের শেষ 3 টাউনশিপ ও নৌঘাটি অবরোধ আরাকান আর্মির। প্রধানমন্ত্রী চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর, রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আশা। দৈনিক ইনকিলাব, সীমান্তে বিএসএফ এর অবৈধভাবে পুশিং চেষ্টা, বিজিবির তীব্র প্রতিরোধ। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রান্তিক ও নিম্ন আয়ের কোটি কোটি গ্রাহকের স্বস্তি। বণিক বার্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণায় বরাদ্দ থাকে মাত্র 1.5%। পর্তুগালকে প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার শেষ সুযোগ রোনালদোর। ডেইলি স্টার, আদ্দিন হসপিটাল চেইন অফ ফেইলার্স কিল্ড দি 6 নিউবর্নস। রামিসা মার্ডার ভার্ডিক্ট সানডে আফটার 19 days. Higher US tariffs unlikely to improve labor rights, CBD. Daily Observer, new power tariff hike highest in BD's history. CBD flux mounting economic challenge. New Age, 6 newborn deaths, Prof finds Ad-Din authorities negligent. BNP fund works with no council session for long. মোটা দাগে এই ছিল আজকের সংবাদপত্রগুলো উল্লেখযোগ্য সংবাদ। আমরা শুরুতে যদি একটু যাই, যেটি একদম নাগরিকদের সাথে জড়িত, সেটি হচ্ছে অর্থনীতি। বাজেট আসছে, তার সাথে বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি, এবং যেটি বলা হচ্ছে যে প্রান্তিক সব পর্যায়ে এটির একটি ইম্প্যাক্ট তৈরি হবে। এই অবস্থায় সরকার, এবং আমরা দেখলাম যে দাম বাড়ালো এবং পরের দিন আবার সরকারের অনুরোধে দেখা গেল প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের জন্য দাম অর্থাৎ এখানে এক ধরনের পর্যালোচনার ভাব কিনা, যেটি একটি পত্রিকা লিখেছে যে যাচাই বাছাই না করে বিদ্যুৎ, অর্থাৎ লোক দেখানো একটা গণশুনানি করে দাম বৃদ্ধি করা হলো কিনা। বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারে যে বিতর্কটা আসছে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, বিদ্যুৎ এবং গ্যাস এই দুটাই এমন প্রাথমিক উপকরণ যেটার প্রভাব জনজীবন থেকে শুরু করে শিল্প, বাণিজ্য সব জায়গায় পড়ে। তো স্বাভাবিকভাবেই এই ধরনের মূল্য বৃদ্ধির ব্যাপক আলোচনা, পর্যালোচনা ইত্যাদি করা উচিত। আপনার এই বিদ্যুতের দাম বৃদ্ধির পরে, গ্যাসের দাম বাড়ানোর পরে স্বাভাবিকভাবে শিল্প খাত থেকে শুরু করে সকল কনজিউমার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সকল জায়গায় এটার প্রতিক্রিয়া হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হলো 16.5% বা 17% মতো খুচরা পর্যায়ে, পাইকারিতে আরও বেশি।
তো এখন এটার ইম্প্যাক্টে কী পড়বে? প্রথম কথা হচ্ছে কি, যেমন 30% মতো কস্ট ইনভলভ হচ্ছে বিদ্যুতের সাথে, জ্বালানির সাথে, শিল্প খাতে। তো স্বাভাবিকভাবেই 30% যদি এটার ইনভলভমেন্ট থাকে, এটার মূল্য বৃদ্ধির ফলে তারা যে হিসাবটা দিয়েছে সেটা হচ্ছে 10% তাদের ইনক্রিজ হবে শুধু এই পাওয়ারের কারণে। তো স্বাভাবিকভাবে একটা প্রতিযোগিতার বিষয় আছে, তারা এক্সপোর্ট করবে ফরেন মার্কেটে। এর মধ্যে আপনি জানেন গত মাসের যে লাস্ট হিসাব আর কি, প্রায় 8% মতো রপ্তানি কমে গেছে। এর উপরে যদি আপনার এই বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়ে তাহলে এটাতে আরও নেতিবাচক হতে পারে। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ব্যাপারে। আরেকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কি এই সরকারের পলিটিক্যাল যে অঙ্গীকার, এই অঙ্গীকার পলিটিক্যাল বলি অথবা অর্থনৈতিক বলি, প্রধান জায়গাটা হচ্ছে কর্মসংস্থান। 1 কোটি মানুষের কর্মসংস্থান করতে হবে। বলতে গেলে এখন ঘরে ঘরে বেকার, শিক্ষিত বেকার বিশেষ করে। এই অবস্থায় আমরা কর্মসংস্থানের যে ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্রগুলোকে অ্যাড্রেস করতে হবে। এর মধ্যে একটা ইতিবাচক খবর আমাদের সামনে আছে, যেমন বাংলাদেশ ব্যাংক 2000 কোটি টাকার মতো একটা তহবিল তৈরি করছে। এই তহবিলটা তৈরি করার কারণটা হচ্ছে কি, যেসব ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে এবং যেগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাদেরকে চলতি মূলধন সরবরাহ করা। এবং এই ক্ষেত্রে যেখানে বাজারে সুদের হার হচ্ছে 14%, এই জায়গায় তাদেরকে 7% রেয়াত দেওয়া হবে। এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই উদ্যোগটা যদি সফল হয়, এখানে বাংলাদেশ ব্যাংকের যে সাপোর্টটা, এই সাপোর্টটাকে যদি অন্যদিকে প্রবাহিত না করে উদ্যোক্তারা, তাহলে এটার একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে এই বিদ্যুতের দাম বৃদ্ধিটা এটার একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বিদ্যুতের দাম কি 16.5% বা 17% বাড়াইতে হবে? এই প্রশ্নটা কিন্তু আসছে। 17% আপনি কোন ভিত্তিতে বাড়ালেন? আপনার গ্যাসের দাম কি 17% বাড়ছে? নিশ্চয়ই বাড়ে নেই। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 17% বাড়ার এই অধিক বৃদ্ধির যে ফলটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, রপ্তানি খাত অনেক জায়গা কিন্তু প্রতিযোগিতাহীন হয়ে যাবে। তা এখন সরকারের সামনে সুযোগ আছে, সরকার যদি চায় এটাকে আবার রিভিউ করে আরও কমাতে পারে। যেমন এর মধ্যে যারা 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের ব্যবহারকারী, যেটা সংখ্যা বলা হচ্ছে প্রায় 2/3 মতো, একেবারে হতদরিদ্র যারা আছে তাদেরকে কিন্তু রিলিফ দেওয়া হয়েছে। তাদের বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে না। এর বাইরে সরকার আর কিছু উদ্যোগ আছে, যেমন সোলার পাওয়ার। এটা 13% মতো সোলার পাওয়ার করা হবে, নিয়ে যাওয়া হবে। এবং সোলার পাওয়ারের ক্ষেত্রে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা দেখি, সেই অ্যারেঞ্জমেন্টের এক ধরনের ব্যর্থতা কিন্তু আমরা দেখতে পাই। যেমন আমার বাসায় ব্যক্তিগতভাবে সোলার পাওয়ারের একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এতে আমি দেখতে পাই দিনের বেলা যখন সোলার পাওয়ারটা বেশি মাত্রায় জেনারেট করে, তখন আমার উদ্বৃত্ত থেকে যায়। এই উদ্বৃত্ত যে পাওয়ারটা, এটা ন্যাশনাল গ্রিডে দেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু সরকারিভাবে করা আছে। কিন্তু এই ব্যবস্থাটা হচ্ছে আমলাতান্ত্রিকতার একদম। আমি কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার সুযোগ হয়েছিল ব্যক্তিগতভাবে। ওখানে উনিও কিন্তু এই বিষয়টা জানেন এবং উনি বলছেন যে 5 টাকা ইউনিট করে তো এটা গ্রিডে নিয়ে নেওয়ার কথা। কিন্তু এটার জন্য একটা যে অনুমতি এবং যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা সহজ না। যেমন আমরা বাইরের পাওয়ার কিনতেছি হচ্ছে প্রায়, আদানির পাওয়ার যদি হিসাব করেন অ্যাভারেজে প্রায় 20 টাকার মতো। সেই জায়গায় আমাদের ডোমেস্টিক যারা সোলার পাওয়ার ইউজ করবে তাদের যদি আমরা 5-7 টাকা করে যদি কেনার সহজ ব্যবস্থা করতে পারি, তাহলে সবাই কিন্তু উৎসাহিত হবে সোলার পাওয়ারের ক্ষেত্রে। সোলার পাওয়ারের কিন্তু কস্টিংটা আপনি যদি 10-15 বছর আগে হিসাব করেন, প্রায় 14% মতো কমে গেছে, 40% মতো। কিন্তু কমলেও এখানে যদি আমরা হিসাব করে জানেন, আমাদের যদি তেল ভিত্তিক বিদ্যুতের উৎপাদন হিসাব করে গড়ে 14 থেকে 15 টাকা পড়ে, সেটি 17 টাকা পর্যন্ত যায় ওয়ার্ল্ড মার্কেটের উপর ডিপেন্ড করে। এখন আমাদের যে সোলার পাওয়ারের যে কন্ট্রাক্টগুলো দেখবেন, কোনোটাই আসলে 10 টাকার নিচে নেই। 12 টাকা, 13 টাকা, 14 টাকা, 18 টাকা পর্যন্ত সোলার পাওয়ার রয়েছে। তাহলে আপনি এই সোলার পাওয়ারের পরিকল্পনা করলে এই তো সেই বেশি দামে বিদ্যুৎই আমাকে তৈরি করতে হচ্ছে না। আপনি যদি পাওয়ারের জেনারেশন কস্টটা যদি হিসেব করেন, আপনি এখনকার হিসেব করতে হবে, তাহলে সোলার পাওয়ারের পরে 9 টাকা 10 টাকা। আর যদি অ্যাটমিক পাওয়ার ধরেন, এটা তো সবচেয়ে কম, এটা তো অনেক জটিল বিষয় আছে। আর হাইড্রো পাওয়ারের স্কোপটাও আমাদের আরো কম পড়বে। যেমন হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে মানে আমাদের পত্রিকাতে একটা রিপোর্ট প্রকাশ হচ্ছে এখন, সেটা হচ্ছে আদানির 25 বছরের যে চুক্তিটা, এই চুক্তি করে আমাদের প্রায় $40 বিলিয়ন হচ্ছে তাদেরকে পে করতে হবে এই 25 বছরে পাওয়ার কেনা এবং ক্যাপাসিটি চার্জ বাবদ। আর যদি আমরা এই তিস্তা, পদ্মা এবং ব্রহ্মপুত্র, এই 3 বেসিনের সমন্বিত যদি একটা আমরা পরিকল্পনা করি, উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা, যেটা চায়নার সাথে এক পর্যায়ে কিন্তু আলোচনা শুরু হয়েছিল, এখানে $50 থেকে $90 বিলিয়ন মতো লাগে, 40 থেকে 90। আচ্ছা, আমি মাঝখানে যদি ধরি $45 বিলিয়ন যদি হিসাব করা হয়, $45 বিলিয়ন যেটা আমরা আদানির কাছ থেকে 1800 মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য
25 বছরে খরচ করব, সেটা এখানে যদি খরচ করি শুধু হাইড্রো পাওয়ার থেকে আমাদের পাওয়া যাবে হচ্ছে একটা হিসেবে বলা হচ্ছে 1,500 থেকে 2,500 মেগাওয়াট পর্যন্ত। আর হাইড্রো পাওয়ার কস্টটা তো আপনি জানেন হচ্ছে একেবারেই কম, এবং এটা হচ্ছে কি 3টা বেসিন থেকে এটা পাওয়া যাবে। আর এটা একমাত্র ইকোনমিক বেনিফিট না, আমাদের কিন্তু এই যে সেচ থেকে শুরু করে নেভিগেশন এবং আরও অন্যান্য যেসব জিনিসগুলো আছে, বন্যা নিয়ন্ত্রণ, এর মাধ্যমে ইকোনমিক বেনিফিট যদি হিসাব করেন এটার বহুগুণ বেশি বেনিফিট আসবে। অন্যদিকে আমাদের জ্বালানি নিরাপত্তার বিষয়টা কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় ধরনের ফ্যাক্টর। তখন আমরা স্বনির্ভর হব। এখন আদানির কাছ থেকে আমরা পাওয়ার কিনছি, আপনার প্ল্যান্টটা কোন জায়গায়? প্ল্যান্টটা হচ্ছে ঝাড়খণ্ডে, ভারতে। এই স্বয়ংসম্পূর্ণতা অর্জন জ্বালানির ক্ষেত্রে বা বিদ্যুতের ক্ষেত্রে, আবার পরনির্ভরতা, আমদানির উপর নির্ভরশীলতা, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক সবসময় একভাবে চলে না। এখন তো ধরেন পুশিন নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়ে গেছে, এটা হয়তো আমাদের আলোচনা করবো। কিন্তু আমি একটু যে মানে বিদ্যুৎ নিয়ে আরেকটু একটা প্রশ্ন আমি করতে চাই, যেটি হচ্ছে যে আমরা যদি বিদ্যুতের উৎপাদনের চিত্রটা দেখি এবং সেটা যদি দাম দেখি, ধরেন আমরা যারা এই যোগাযোগের মাধ্যমে যে বিদ্যুৎগুলো কিনছি, যেটা আদানির কথা বললেন, এছাড়া আমরা সোলার কিনতেছি বা নেপাল থেকে আনা, অর্থাৎ আমরা যদি ইম্পোর্ট করি বা যৌথ উদ্যোগে যেগুলো তৈরি করি, সেগুলোর যে প্রাইস আপনি যেটি বলছিলেন, নেট মিটারিংয়ে আমাদের সোলারটা কেনার কথা সরকারকে 5 টাকা দিয়ে, কিন্তু এটার উৎপাদন খরচ এমন জায়গায় রাখা হয়েছে, দেখা যায় যে আমি যদি আমদানি করি তার দাম কম পড়বে। এটি আসলে আমলাতান্ত্রিক কিনা, যে এই আমদানি নির্ভরতা তৈরি করা আসলে আমলাতন্ত্রের একটা টার্গেট কিনা? না, আমলাতন্ত্রের বিষয়গুলো তো আছেই। আসলে দেখেন, মানে গত রিজিমে 17 বছর সময়ে যে বিদ্যুৎ কেনার চুক্তিগুলো করা হয়েছে, এই চুক্তিগুলো এমন প্রত্যেক বছরে আমাদের কিন্তু শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। আর ক্যাপাসিটি চার্জ কি, আমার ধরেন এখন এডিশনাল ক্যাপাসিটি হচ্ছে 14%, 40%, 40%। আপনার সাধারণভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10% পর্যন্ত আপনি মার্জিন রাখতে পারেন। আমি 40% ক্যাপাসিটি বাড়ালাম, যার জন্য আমাকে পে করতে হচ্ছে প্রতি ইউনিটে ধরেন 5-7 টাকা, যদি হিসাব করে 1 লক্ষ কোটি টাকা তো আপনার 1 বছরে যাচ্ছে। তো ফলে পাওয়ারের এই অপচয়টা, গুড ম্যানেজমেন্টে যদি আমরা এনশিওর না করতে পারি, বিদ্যুতের দাম বাড়াবো, আমাদের গুডসের প্রতিযোগিতা ক্ষমতা কমে যাবে, মানুষের উপর চাপ পড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে। চক্র, এই চক্র থেকে বের হতে না পারলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। এইখানে বলা হচ্ছে যে IMF এর চাপ রয়েছে বিদ্যুৎ জ্বালানির দামের ক্ষেত্রে, কিন্তু IMF তো এই খাতে সংস্কারের কথা বলেছে, সেটির দিকে নজর না দিয়ে দাম কেন বাড়ানো হলো? এবং সরকারের তো একটি প্রতিশ্রুতি ছিল যে 2 বছরের মধ্যে সে এই বিদ্যুৎ জ্বালানিতে দাম বাড়াবে না। অলরেডি তেলের দাম 25 টাকার মধ্যে সে বাড়িয়ে ফেলেছে। আমাদের অবস্থাটা কি, আমরা যে কোনো কিছু IMF, ওয়ার্ল্ড ব্যাংকের চাপের উপর কিন্তু দায় চাপিয়ে দেয়। আপনি দেখেন IMF কি বলছে, IMF বলছে ভর্তুকি কমাও, বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে ভর্তুকি দেওয়া হচ্ছে। ভর্তুকি কেন দেওয়া হচ্ছে? আমার যে ত্রুটিপূর্ণ যেসব চুক্তিগুলো আছে, আমি যে 20 টাকা করে বিদ্যুৎ কিনতেছি, এই জন্যই তো বিক্রি করবো আমি 8 টাকা 9 টাকা, আর কিনবো 20 টাকা। এই ব্যবসা তো কোনোভাবে লাভজনক হতে পারে না। তাহলে আমার টার্গেটটা কী হবে? টার্গেটটা হবে কি, এই অব্যবস্থাপনা যেটা আছে, এই যে দায় মুক্তির সুযোগ নিয়ে এই চুক্তিগুলো যে করা, এগুলো যথাসম্ভব রিফর্ম করা। যেমন যে চুক্তিগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, এগুলো টার্মিনেট করা যেতে পারে। আর যেগুলোর মেয়াদ শেষ হয়নি, যেমন আদানির মতো 25 বছরের চুক্তি, এগুলো রিভিউ করা যেতে পারে। রিভিউ করে, যেমন আপনি এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনার বিদ্যুতের এই যে কস্টটা বাড়ে কেন, একটা বাড়ার অন্যতম কারণ হচ্ছে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, কয়লার আমদানি খরচ যেটা আছে, এটা অস্বাভাবিকভাবে বেশি দেখানো হচ্ছে। যেমন আমাদের কয়লার ম্যাক্সিমাম আসে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, কিছু অস্ট্রেলিয়া থেকে আসে। এখন বিভিন্ন প্লান্টের যে কয়লা আমদানি খরচ দেখতেছি আপনি, মানে 60 সেন্টে আবার 125 সেন্টে, মানে ডাবল ব্যবধান। অথচ দামটা কিন্তু বাংলাদেশকে পে করতে হচ্ছে। আপনি ইন্দোনেশিয়া থেকে যদি কয়লা আমদানি করেন, একজন 60 সেন্টে করবে, আরেকজন 120 সেন্টে করবে, 25 সেন্টে করবে, এটা তো হওয়ার কথা না। তো এই যে বিষয়গুলো, এগুলো যদি যথাযথভাবে মনিটরিং করা হয়, তাহলে আমাদের বিদ্যুতের কষ্ট কিন্তু অনেক কমে যাবে। সেটা হচ্ছে চুক্তি একেবারেই সবসময় টার্মিনেট করতে হবে এমন না, যেগুলোর মেয়াদ শেষ এটা টার্মিনেট করবো, যেগুলো একেবারেই অযোগ্য এগুলো আমরা টার্মিনেট করব আইনি দিকগুলো বিবেচনা করে। আর বৈদেশিক সম্পর্ক যেগুলো রিলেটেড আছে, এগুলো কিন্তু আমরা নেগোসিয়েশন করতে পারি। আর এই ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্যুতি ওইসব চুক্তিরও আছে, এগুলো ধারা ধরে আমরা তাদেরকে বাধ্য করতে পারি। এই যে টোটাল ব্যবস্থাপনাটা, এই ব্যবস্থাপনাটা করা তখনই সম্ভব যদি এটার উপর কোনো রাজনৈতিক প্রভাব অথবা বাইরের কোনো প্রভাব যদি কার্যকর না হয়। এই জায়গাটা যাব, সেটি হচ্ছে যে অর্থনীতির একটা হিসাব বলে যে জ্বালানির দাম যদি 100 টাকা বাড়ে, 40 টাকা আসলে উৎপাদন এবং জনজীবনের খরচ বাড়ে। সামনে বাজেট আসতেছে, অর্থাৎ এই যে বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব কোন কোন জায়গায় একদম সুনিশ্চিতভাবে পড়বে? কারণ আমাদের অর্থনীতি এখন একটা ভঙ্গুর অর্থনীতি, বিনিয়োগ নেই, শিল্প খাত একদম রুগ্ন অবস্থায় চলে যাচ্ছে। 4টা ক্ষেত্রে পড়বে।
প্রথম কথা হচ্ছে জনজীবন, যেটা ইনফ্লেশনের কথা আমরা আলোচনা করলাম। দ্বিতীয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেটা আছে, এটার কস্ট বেড়ে যাবে। তৃতীয় হচ্ছে আমাদের এক্সপোর্ট সেক্টরে কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দুর্বল হয়ে যাব। ফোর্থ হচ্ছে আমার বিনিয়োগ আকৃষ্ট হবে কম, কারণ আমার প্রোডাক্টের উৎপাদন খরচ যদি বেশি হয় এবং সেই দামে যদি আমি বিক্রি না করতে পারি, কেউ ইনভেস্ট করতে আসবে না। ফলে এই জায়গাগুলোতে আছে। তবে আমি মনে করি না যে সুযোগ আমাদের শেষ হয়ে গেছে। যেমন বিদ্যুতের দাম এখন বাড়ানো হয়েছে জ্বালানির দাম বৃদ্ধির কারণে। জ্বালানির দাম যদি আবার কমে আসে, আমরা বিদ্যুতের দামও কমাতে পারি। আমরা যদি এই যে 1 লক্ষ কোটি টাকা যেটা আমার ক্যাপাসিটি চার্জে দিতে হচ্ছে, এটা যদি আমি 50% যদি কমায় নিয়ে আসতে পারি, তাহলে তো আমার বিদ্যুতের দাম অনেক কমে আসে, ভর্তুকিও কমে আসে। আর ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর যে চাপের কথা বললেন, তারা কিন্তু বিদ্যুতের দাম বাড়াও, গ্যাসের দাম বাড়াও এটা বলে নাই, তারা ভর্তুকি কমাও। সেই ভর্তুকি আমি ক্যাপাসিটি চার্জ রিডিউস করে কি কমাবো, নাকি আমার বিদ্যুতের দাম বৃদ্ধি করে কমাবো, এটা তো তারা বলে দেয় না। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের অ্যাড্রেস করার ব্যাপার। আমাদের যারা ডিসিশন মেকার আছে, তারা ওই জায়গাটাতে, রিয়েল জায়গাটাতে না গিয়ে মানে সহজ কাজটা করে গিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে এবং জনগণের ঘাড়ে এর দায় চাপাও। আমরা একটু পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কে যাই। আমাদের এই 5ই আগস্টের পর থেকে যে টানাপোড়েন চলছে এবং এরপরে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পরে আমরা দেখছি যে পুশিনটা সীমান্তে বেড়ে গেছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে এই ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং বিজেপিকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং বিজেপি বেশ কয়েকটি চেষ্টা ফিরিয়ে দিয়েছে। এই যে পুশিন, এটি আসলে এক ধরনের সম্পর্কের ক্ষেত্রে আবার টানাপোড়েন তৈরি করবে কিনা? হ্যাঁ, সম্পর্কে তো অবশ্যই টানাপোড়েন তৈরি করবে এবং এটার সিগন্যালটা হঠাৎ করে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে হয়েছে এমন কিন্তু না। এর আগে আপনি জানেন আসামে কিন্তু বিজেপির গভর্নমেন্ট আছে। বিশ্ব শর্মা যিনি ওখানকার মুখ্যমন্ত্রী, উনি পরিষ্কার বলেছেন তারা ওখানে তো NRC করার পরে প্রায় 19 লাখ মনে হয় এখন কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে, অনাগরিক হিসেবে চিহ্নিত আছে এবং অনাগরিক মানি তারা বলে যে বাংলাদেশি কারা হবে, যারা আসলে মুসলিম ছিল, তাদের 14 গোষ্ঠী আগে হয়তো কেউ বাংলাদেশে ছিল, ওখান থেকে তারা গেছে, এদেরকে কিন্তু বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং এই বিশ্ব শর্মা পরিষ্কার বলে যে তাদের তো কোনো ডকুমেন্ট নেই যে আমি তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে চিহ্নিত করে তাদেরকে দিব। ফলে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিন্তু তাদেরকে পাঠানো যাচ্ছে না। ফলে আমরা কি করি, রাতের অন্ধকার দেখি, আবহাওয়া যখন খারাপ অবস্থা হবে তখন আমাদের সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে BSF, তাদেরকে বলি যে তোমরা যেখানে বিজেপির লোকজন কম আছে ওখানে পুশিং করে দাও, ঢুকিয়ে দাও। এটা আসামের কাহিনী। আর পশ্চিমবঙ্গের যে বিষয়টা, এখানে দেন পশ্চিমবঙ্গের এই যে নির্বাচনটা হলো তার আগে এবং তার আগের নির্বাচনের আগেও এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি অমিত শাহ, উনি পরিষ্কার বলেছেন এখানে বাংলাদেশিরা হচ্ছে উইপোকা এবং বিজেপির কোনো নেতা বলছে 2 কোটি অনুপ্রবেশকারী আছে পশ্চিমবঙ্গে, 9 কোটি মানুষ, 2 কোটি অনুপ্রবেশকারী। আর ওখানকার জনসংখ্যা কত? জনসংখ্যা 30% হচ্ছে 30%-এর মতো মুসলিম। তার মানে সকল মুসলিমকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই অনুপ্রবেশকারী হিসেবে এবার তো SIR-এর মাধ্যমে নির্বাচনের রেজাল্টটাকে বিন্যাস করা হলো। তারপরে NRC আসবে, তার মানে তাদেরকে অনাগরিক ঘোষণা করা হবে। তারপর তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তারপর বিশ্ব শর্মার যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী রাতের অন্ধকারে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু আজকে নতুন না, এটা আওয়ামী লীগ সরকারের সময় করা হয়েছে, এখন হয়তো আরও অনেক বেশি মাত্রায় যাচ্ছে। 2 প্রতিবেশীরা যদি একটা সুসম্পর্ক বজায় রাখতে হয়, তাহলে এই ধরনের আচরণ যখন করা হয় তখন সুসম্পর্ক আসলে থাকে না। দুর্ভাগ্যজনকভাবে ভারত প্রতিবেশী, যারা ক্ষুদ্র প্রতিবেশী আছে, তাদের সুসম্পর্ক মানে মনে করে যে তাদের কথা অনুযায়ী চলবে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা অথবা মালদ্বীপ, তারা যদি ভারতের ইচ্ছা অনুসারে পররাষ্ট্র কৌশল নির্ধারণ করে, অর্থনৈতিক নীতি নির্ধারণ করে, তাহলে তো ওই দেশের সার্বভৌমত্ব থাকে না। এখন বাংলাদেশ চাই হচ্ছে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক করা। বাংলাদেশের বর্তমান সরকার ভারতের বিরোধিতায় কিন্তু কোনো কিছু করছে না, কিন্তু তারা যেটা বলছে সেটা হচ্ছে কি সমমর্যাদা সম্পন্ন এবং আমার সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌমত্ব আমার থাকতে হবে। আমি চীনের সাথে কি সম্পর্ক করব, আমেরিকার সাথে কি চুক্তি করব, তারপরে ভারতের সাথে কি চুক্তি করব, পাকিস্তানের সাথে আমার সম্পর্ক কি হবে, এই জিনিসগুলো পাকিস্তান, ভারত অথবা চীন এটা নির্ধারণ করে দেবে না। নির্ধারণ করবো হচ্ছে আমার স্বার্থ। এখানে আমরা যদি একটু, যেহেতু যে মুসলমানদেরই শুধু পুশিন করার কথা বলা হচ্ছে, আমরা যদি এই যে শুভেন্দু অধিকারী, তারও তো মাতামহের বাড়ি বাংলাদেশে, তারা নিজেরা কেন, মানিক শাহ তাদের পৈতৃক ভিটা বাংলাদেশে, তারা নিজেদেরকে কেন পুশিন করে না? আসলে এগুলো তো যুক্তির বিষয়। আমরা যুক্তি কিন্তু বিজেপি অথবা RSS যারা আছে তারা সব ক্ষেত্রে মানে না। এটা হচ্ছে বলেন না ডকুমেন্টেড যে তাদের পৈতৃক ভিটা এখানে, তাদের মাতামহ পিতামহরা এখানে, তারা তো সেটা বলছে না। তারা এক সময় বাংলাদেশ থেকে যারা ভারতে গেছে তাদেরকে পুশিন করবে, তারাই অনাগরিক, তারাই উইপোকা, এটা বলছে না।
তাদের ইঙ্গিতটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে মুসলিম যদি কেউ মানে 100 বছর 150 বছর 50 বছর আগে ওখানেই যেয়ে থাকে, তারাই হচ্ছে উই পোকা, তারাই হচ্ছে অনুপ্রবেশকারী। শুভেন্দু অধিকারীর নাম যদি মোহাম্মদ নাসিম হতো তাহলে উনি অনুপ্রবেশকারী হতেন, কিন্তু উনি তো শুভেন্দু অধিকারী। এমনকি এই যে সর্বশেষ যে নাগরিকত্ব সংশোধন করা হয়েছে সেখানেও বলা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এসব দেশ থেকে যদি কোনো হিন্দু ভারতে যেয়ে থাকে তাহলে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য বিবেচনার মধ্যে আনা হবে, কিন্তু যদি মুসলিম যায় তাহলে কিন্তু আনা হবে না, যদি কোনো খ্রিস্টান যায় তাহলে আনা হবে না। এই যে বিষয়গুলো এখানে কিন্তু পরিচয় ভিত্তিক একটা বৈষম্যের বিষয় আছে। এটা আসলে ইসরায়েলের নীতির সাথে আমাদের ভারতের হিন্দুত্ববাদী যারা আছে তাদের নীতির সাথে একটা মিল খুঁজে পাওয়া যায়। এটা ভারতের অতীতের কোনো সরকার কিন্তু এই নীতি গ্রহণ করে নাই, যেটা এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু রাখাইন অঞ্চলে যাই। এই চূড়ান্ত যুদ্ধের মুখে জানতা নয়া দিগন্ত একটি রিপোর্ট করছে। একই সঙ্গে আমরা যদি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে রোহিঙ্গা সংকট সমাধান, আসলে এই সংকট সমাধান হবে কিনা, একই সঙ্গে আমাদের একটি অর্জনও রয়েছে জাতিসংঘে, অর্থাৎ এই জায়গায় অগ্রগতি হবে কিনা আমাদের? আমি তো আশাবাদী মানুষ, অগ্রগতি হবে এটাই বলবো, তবে কিছু ঝুঁকিও আছে। ঝুঁকি মানে আপনি যেটা প্রথমে বললেন নয়া দিগন্ত শিরোনামের কথা, মানে চূড়ান্ত যুদ্ধ। আমরা জানি ওখানে 17টা টাউন, 14টা আর 3 17টা টাউনশিপ আছে। এই টাউনশিপের মধ্যে 3টা ছাড়া বাকি সবগুলো নিয়ন্ত্রণ ছিল আরাকান আর্মির হাতে। যে 3টা কিউক ফিউ, তারপরে সিতুয়ে এবং মান, সম্ভবত এই 3টা টাউনশিপ এর উপরে সরকারের, জান্তা সরকারের কন্ট্রোল ছিল। এখন 3টা টাউনশিপেই প্রায় ঘেরাও করে ফেলছে আরাকান আর্মি, এবং এর অনিবার্য যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে পুরো রাখাইন অঞ্চল হয়তো জান্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখানে ইন্টারন্যাশনাল অনেক গেম আছে। যদি আন্তর্জাতিক পক্ষগুলো মনে করে যে মিয়ানমার বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ফেলবে এবং ব্যাপকভাবে যদি সহযোগিতা করে, তাহলে হয়তো এটা একসময় বাস্তবায়ন হবে। আর এর বিপরীতে যদি এমন হয় একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হয়, যেমন জান্তা সরকার এবং বিদ্রোহী যারা আছে তারা, বা এনইউজি সরকার, তাহলে এখানে একটা রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করে একটা শিথিল ফেডারেশন টাইপের একটা কিছু হতে পারে। আমরা জানি হচ্ছে আমেরিকা যে বার্মা অ্যাক্ট পাশ করেছে, পরে ব্রেভ বার্মা অ্যাক্ট হিসেবে এটা সংশোধনও করা হয়েছে। তো ফলে মিয়ানমারের ভবিষ্যৎ যেটা আছে, এটা এখন যেটা আমরা দেখছি সেটা হয়তো নাও থাকতে পারে। তারই একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রাখাইনের উপরে আরাকান আর্মির প্রভুত্বটা। এখন প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশের উপর একটা ইম্প্যাক্টটা কি? বাংলাদেশের উপর ইম্প্যাক্টটা মানে হচ্ছে রোহিঙ্গার ইস্যুটা। বাংলাদেশে ধরেন এখন 12 লক্ষ বা মোট 17 লক্ষ মনে হয় রোহিঙ্গা আছে। এই রোহিঙ্গারা এই অনির্দিষ্ট কাল ধরে যদি বাংলাদেশে থাকে, এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা সংকট। যেমন ধরেন আপনার এই যে আরাকান আর্মির প্রায় বলা হচ্ছে যে 5 থেকে 6 হাজার সদস্য এমন আছে যারা আমাদের পাহাড়ের মানে অধিবাসী। তো ফলে এটা আমাদের নিরাপত্তার উপর একটা প্রভাব পড়ে। এখন সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে কি, যে হাকান ফিদান মানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, উনি যে বাংলাদেশে আসছেন, এটার সাথে আসলে প্রত্যাবাসনের যা আশাবাদের কথা বলা হচ্ছে, এটার সম্পর্ক কি? আমরা জানি হাকান ফিদান হচ্ছে এমন একজন ব্যক্তি, ইনি এর আগে গোয়েন্দা প্রধান ছিলেন। গোয়েন্দা প্রধান এটাও কিন্তু মন্ত্রীর পর্যায়ের একটা পদ, এরপর পররাষ্ট্রমন্ত্রী। অনেকেই হাকান ফিদানকে মনে করা হয় যে এটা হচ্ছে তুরস্কের হেনরি কিসিঞ্জার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী, এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকান প্রভাবটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে। হাকান ফিদানকেও সেটা মনে করা হয়। হাকান ফিদানের 3 দিনের বাংলাদেশ সফর, এটা বাংলাদেশ এবং তুরস্কের সাথে শুধু সম্পর্ক বৃদ্ধি না, আমার ধারণা হচ্ছে এই রোহিঙ্গাদের ব্যাপারে যে নেগোসিয়েশনটা, এই নেগোসিয়েশনের ক্ষেত্রে একটা হচ্ছে বরফ গলতে পারে। আমি জানি না শেষ পর্যন্ত আউটকাম কী হবে। আর আপনি খলিলুর রহমান সাহেবের কথা বললেন, উনি আমাদের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হলেন। উনিও কিন্তু ওনার অসাধারণ একটা দক্ষতা আছে নেগোসিয়েশনের ক্ষেত্রে। এখন আর ওনার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু হাকান ফিদান অথবা তুরস্কের একটা ব্যাপক ভূমিকা আছে। সব ইকুয়েশন মিলে আমার মনে হয় একটা হয়তো বরফ গলার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আশা করতে পারি। আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু সেই দিকে আছি, রামিসা হত্যাকাণ্ড যদি এটি 19 দিনের মাথায় রায় হচ্ছে, এছাড়াও প্রথম আলো একটি করেছে যে খুলনায় খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা দেখেছি এর আগে বিভিন্ন আদালতে গুলি হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা, মানে বর্তমান রাজনৈতিক সরকার ক্ষমতা নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন কেন হচ্ছে না? রামিসা হত্যাকাণ্ড এটা তো আসলে সত্যিকার হতে একটা বেদনা বিধুর ঘটনা, এবং এই ঘটনাগুলো নিয়মিতভাবে ঘটছে। এটা ফোকাস পেয়েছে গণমাধ্যমের, অনেকগুলো ফোকাস পাচ্ছে না, যেহেতু এটা রাজধানীতে 4 কর্মদিবসের শুনানির মাধ্যমে এটার বিচার হচ্ছে। এটা একটা আশাবাদীর দিক হচ্ছে এত অল্প সময়ের মধ্যে বিচার, কিন্তু এখানে একটা অন্য বিষয় আছে। সেটা হচ্ছে কি, আপনি 4 কর্মদিবসে যথাযথভাবে আইনি প্রক্রিয়াগুলোকে অনুসরণ করা হচ্ছে। যেমন যে কোনো অভিযুক্ত ব্যক্তি, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। এখন রামিসা হত্যাকাণ্ডের জন্য যে অভিযুক্ত ব্যক্তি, হ্যাঁ, তার
শাস্তি ফাঁসি যদি হয় তাহলে সেটা কার্যকর দ্রুত করতে হবে, কিন্তু সে আরেকজনের নাম উল্লেখ করেছে, ডলার নামে এক ব্যক্তির নাম বলেছে সে। এবং সে ডলারের ছবি দেখলাম আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সত্যিকার অর্থে যদি তার ইনভলভমেন্ট থেকে থাকে এবং সে বলছে ডলারে হত্যা করছে, তার বক্তব্য বিশ্বাস করার কোনো কারণ নাই, কিন্তু যদি ডলার সত্যিকার অর্থে হত্যাকারী হয়ে থাকে আর এই বিচারটা যদি এখানে সম্পন্ন হয়ে যায় তাহলে তো ডলার নিষ্কৃত পাচ্ছে। তো ফলে আমার 4 দিনের বিচারটা যদি 6 দিনও হয় কিন্তু প্রপারলি বিচার হওয়া দরকার, এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে আইনশৃঙ্খলার যে পরিস্থিতির অবনতির কথা বললেন, এটা তো আমরা তীব্রভাবে অনুভব করছি। এটার অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে কি, যেটা আপনি খুলনার রিপোর্টের কথা বললেন, আমি রিপোর্টটা পড়েছি। এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি, আমাদের আন্ডারগ্রাউন্ড সহ বিভিন্ন যে সন্ত্রাসী গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো কিন্তু হঠাৎ করে আবার দৃশ্যপটে চলে আসছে, এবং তারা যদি রাজনৈতিক কোনো পক্ষের যদি পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে তাহলে দেখবেন যে এখন তো 100 দিন, আর 100 দিন পার হওয়ার পরে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে। এর পাশাপাশি যখন আমাদের নৈতিক অবক্ষয়, এই যে পর্নো সাইট থেকে শুরু করে যেগুলো হচ্ছে আর কি, এগুলোর প্রভাব যখন পড়ে তখন আসলে সরকারের পক্ষে খুব কঠিন হবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এর বাইরে হয় কি, এই যে নিয়োগ পদোন্নতি, এগুলোতে যখন রাজনৈতিক একটা বিষয় সামনে রাখা হবে, তার সততা, তার দক্ষতা, এগুলোর বাইরে তখন সামগ্রিকভাবে প্রশাসন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এক ধরনের ব্যর্থতার মুখোমুখি হতে পারে। সেই ব্যর্থতায় আসলে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা সম্ভব কিনা, একদম 30 সেকেন্ডে। হ্যাঁ, অবশ্যই লোকাল গভর্নমেন্ট যদি হয় তাহলে এক ধরনের জবাবদিহিতা থাকে। আমার মনে হয় লোকাল গভর্নমেন্টের একটা ইতিবাচক প্রভাব আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে পারে। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য মাসুম রহমান খলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।